প্রিয় শিক্ষার্থী, অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি স্নেহাংশু দাস তোমাদের অর্থনীতি আজকে পড়াবো অর্থনীতির দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণী অধ্যায় চতুর্থ জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। আমি এখান থেকে আলোচনা করছিলাম গত ক্লাসে জনসংখ্যার ঘনত্ব কী, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ ও জনসংখ্যার নির্ধারকসমূহ কী কী। আমি গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচ্য বিষয় বাংলাদেশে উচ্চ জন্মহারের কারণ ও বাংলাদেশে উচ্চ জন্মহার নিয়ন্ত্রণের উপায় নিয়ে আমি তোমাদের আলোচনা করব। শুনতে দেখো, বাংলাদেশে উচ্চ জন্মহারের কারণ, কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি প্রধান কারণ হলো উচ্চ জন্মহার। প্রত্যেক দেশের ভৌগোলিক অবস্থান, দেশের আর্থসামাজিক অবস্থা ইত্যাদির উপর উচ্চ জন্মহার নির্ভর করে। বাংলাদেশের জনসংখ্যা উচ্চ জন্মহারের কারণ নিচে আলোচনা করছি। দেখো, প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ। সে উচ্চ জন্মহারের কারণ, দেখো 1 নম্বর পয়েন্ট, ভৌগোলিক অবস্থা। প্রথম পয়েন্টটা বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ। প্রথম পয়েন্টটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ। এ ধরনের জলবায়ুতে মানুষ অল্প বয়সে যৌবন প্রাপ্তি ঘটে, ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের যে ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের জলবায়ুটা নাতিশীতোষ্ণ, এই নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে মানুষ অল্প বয়সেই যৌবন প্রাপ্তি হয়। এর ফলে কী হয়? জনসংখ্যা বৃদ্ধি পায়। এরপর আছে সামাজিক অবস্থা। সামাজিক অবস্থা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশের কৃষি আজও শ্রম নির্ভর। যান্ত্রিক চাষাবাদ নেই বললেই চলে, ফলে জনবল যার বেশি কৃষি উপাদান তার জন্য সুবিধাজনক। তাই দেখা যায় কৃষক অধিক সংখ্যক পুত্র সন্তান লাভে আগ্রহী হয়। এ কারণে বাংলাদেশে উচ্চ জন্মহার লক্ষ্য করা যায়। এরপরে আছে খাদ্যাভাব। খাদ্যাভ্যাস বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে খাদ্য অভ্যাস। বাংলাদেশের উচ্চ জন্মহারের অন্যতম কারণ জনগণের খাদ্য অভ্যাস। বৈজ্ঞানিক গবেষণালব্ধ অভিযোগ হচ্ছে স্বেচ্ছার জাতীয় খাদ্যে প্রজনন ক্ষমতা বাড়ে। বাংলাদেশের অধিকাংশ জনগণ ভাত, গম, আলু প্রভৃতি স্বেচ্ছা জাতীয় খাদ্য অধিক পরিমাণে গ্রহণ করে, ফলে তাদের প্রজনন ক্ষমতাও বেশি হয়। এ কারণে জন্মহার অর্থাৎ জনসংখ্যা জন্মহারটাও বেশি হয়। এরপরে আছে দেখো শিক্ষার হার। বাংলাদেশের শিক্ষার হার অত্যন্ত কম, বিশেষ করে নারী শিক্ষার হার দেশে আরও কম। যে দেশের মানুষ শিক্ষিত তাদের দৃষ্টিভঙ্গিও উন্নত। এদেশের নারী শিক্ষার হার অত্যন্ত কম। নিরক্ষর জনগণ নিজেদের ভালো মন্দ নিজেরাই বোঝে না, ফলে জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে তারা মোটেও ওয়াকিবহাল নয়, বা সে সম্পর্কে যে জনসংখ্যা বেশি হলে কী হয় সে সম্পর্কে তাদের ধারণাই থাকে না। এর কারণে শিক্ষার হার কম থাকার কারণে, বিশেষ করে নারী শিক্ষার হার কম থাকার কারণে আমাদের জন্মহার অধিক হয়ে থাকে এবং উচ্চ হয়ে থাকে। এরপরে দেখো 5 নম্বর, বাল্য বিবাহ ও
বহু বিবাহ। বাংলাদেশে উচ্চ জন্মের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো বাল্যবিবাহ। বহুবিবাহ। বাল্যবিবাহের ফলে মহিলারা অধিক সন্তান জন্ম দিতে পারে। বহুবিবাহ করা গ্রামের কৃষকদের নিকট একটি গৌরবের বিষয়। বহুবিবাহের ফলে সন্তান সংখ্যা বৃদ্ধি পায়, এর ফলে জন্মহারটা অধিক হয়। এরপর দেখো দারিদ্রতা। দারিদ্র। বাংলাদেশের অধিকাংশ মানুষ গরিব। দরিদ্র পরিবারের সন্তান বলতে গেলে বিনা খরচেই লালিত পালিত হয়, তাই অধিক সন্তানের কুফল গরিবরা বুঝতে পারে না। অথচ দেশের অধিকাংশ মানুষই গরিব, তাই জন্মহার এদেশে বেশি। এরপর দেখো সামাজিক ও ধর্মীয় প্রভাব। সামাজিক ও ধর্মীয় প্রভাব। বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি পশ্চাৎপদ। এ দৃষ্টিভঙ্গির কারণেই এদেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হয়ে থাকে। এরপরে দেখো চিত্ত বিনোদনের অভাব। চিত্ত বিনোদনের অভাব। বাংলাদেশের জনগণ বিশেষ করে গ্রামের মানুষের চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থা নেই বললেই চলে। আগে গ্রামে বাউল গান, জারি গান, যাত্রাপালা, মেলা ইত্যাদি অনুষ্ঠিত হতো, কিন্তু বর্তমানে এসব হারিয়ে গেছে। স্ত্রী সঙ্গই চিত্ত বিনোদনের একমাত্র উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে জন্মহার বেশি দিন দিন বাড়ছে। এরপরে নিম্ন জীবন যাত্রার মান। নিম্ন জীবন যাত্রার মান। বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন বলে এখানে জন্মহার উঁচু। কারণ জীবনযাত্রার মান নিম্ন হয়, যত নিম্ন হয় সন্তান জন্ম নিয়ন্ত্রণ প্রবণতা তত কম হয়। এরপরে জন্ম নিয়ন্ত্রণে অনীহা। জন্ম নিয়ন্ত্রণে অনীহা। বাংলাদেশের ধর্মীয় গোড়ামির কারণে সাধারণত মানুষের নিকট জন্ম নিয়ন্ত্রণ এখন জনপ্রিয় নয়। এমনকি শিক্ষিত মানুষও প্রকাশ্যে জন্ম নিয়ন্ত্রণের সামগ্রী সংগ্রহ করতে লজ্জাবোধ করে। ফলে জন্ম নিয়ন্ত্রণ এদেশে এখনও একটি স্বাভাবিক ব্যাপার নয়। যতদিন স্বাভাবিক জন্ম নিয়ন্ত্রণ এদেশে কার্যকর না হবে ততদিন পর্যন্ত জন্মহার উঁচুই থাকবে। নিয়ন্ত্রণ করা কখনো সেটা সম্ভব নয়। এরপরে বৃদ্ধ বয়সে নিরাপত্তা। বৃদ্ধ বয়সে নিরাপত্তা। বাংলাদেশের পিতারা মনে করে বৃদ্ধ বয়সে তাদের সন্তানরাই হলো তাদের একমাত্র ভরসা। তাই তারা অধিক পুত্র সন্তান জন্মদানে উৎসাহ হয় বা উৎসাহ বোধ করে। অর্থাৎ তারা বৃদ্ধ বয়সে তাদের একমাত্র আস্থা বা একমাত্র খুঁটি হিসেবে পুত্র সন্তানকেই মনে করে, যার জন্যে বাংলাদেশে জন্মহার বেশি বলা চলে। বা নারী
স্বাধীনতার অভাব। নারী স্বাধীনতার অভাব। বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে ও বাস্তবায়ন করতে পারে না। শিক্ষার অভাব এবং রক্ষণশীল দৃষ্টিভঙ্গির কারণে বাংলাদেশের নারীরা তাদের ইচ্ছামতো জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে না। এর ফলে জন্মহার অধিক হয়। এরপর আছে কৃষি প্রধান। অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি মূলত বা প্রধানত কৃষি নির্ভর। কৃষি প্রধান অর্থনীতিতে অধিক জনসংখ্যা প্রয়োজন, তাই অশিক্ষিত কৃষকরা যান্ত্রিক চাষাবাদের কথা চিন্তা না করে অধিক সন্তান জন্মদান করতে আগ্রহী। এর ফলে জন্মহার অধিক হয়। তাহলে বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে দেখো আলোচনা করব বাংলাদেশে উচ্চ জন্মহার নিয়ন্ত্রণের উপায়, অর্থাৎ কীভাবে জন্মহার নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশ এখন দেখো আমি দ্বিতীয় পয়েন্ট, বাংলাদেশের উচ্চ জন্মহার নিয়ন্ত্রণের উপায় নিয়ে তোমাদের আলোচনা করবো বা ধারণা দেব। দেখো বাংলাদেশের জন্মহার উঁচু হওয়ার যেমন কতগুলো কারণ আছে, তেমনি জন্মহার নিয়ন্ত্রণের কিছু উপায় আছে। সেই উপায়গুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই জন্মহারটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রথমে দেখো দারিদ্রতা দূরীকরণ। দারিদ্রতা দূরীকরণ অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাই যদি দারিদ্রতা কমানো যায় তাহলে উচ্চ জন্মহার নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে প্রথম পয়েন্টটি দারিদ্রতা দূরীকরণ, অর্থাৎ দারিদ্রতাকে যদি দূর করা যায় তাহলে জন্মহারটাও কমে যাবে আর কি। এরপরে দেখো খাদ্যাভ্যাস পরিবর্তন। খাদ্যাভ্যাস পরিবর্তন। বাংলাদেশের মানুষের আমিষ জাতীয় খাদ্যের স্বল্পতা দূর করতে পারলে জন্মহারটা কমানো সম্ভব। অর্থাৎ শেষজাত জাতীয় খাদ্যটা কম করে যদি আমরা তাদেরকে আমিষ জাতীয় খাদ্যের বেশি সরবরাহ করি বা আমিষ জাতীয় খাদ্যের অভাবটা যদি দূর করতে পারি তাহলে কি জন্মহারটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এরপরে জন্ম নিয়ন্ত্রণ। জন্মহার নিয়ন্ত্রণের সবথেকে নিয়ম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। অর্থাৎ আমরা যদি জন্ম নিয়ন্ত্রণের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো যথাযথভাবে ব্যবহার করি, তার প্রয়োগ করি, তাহলে কি জন্মহারটা অবশ্যই নিয়ন্ত্রণ করা সম্ভব। যদি আদৌ সেটা না করি তাহলে কখনো জন্মহারটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এই জন্য বলছে জন্ম নিয়ন্ত্রণ, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আমাদের জনগণের মাঝে নিরক্ষর যে জনগণ আছে তাদেরকে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো নিতে তারা আগ্রহী হবে, এতে
নিয়ন্ত্রণ কমানো সম্ভব হবে, অর্থাৎ জন্মহারটা কমানো সম্ভব হবে। এরপর আছে কি নারী ক্ষমতায়ন। নারীর ক্ষমতায় নিশ্চিত করতে পারলে নারীরা পারিবারিক সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ পায়, এতে জন্মহার কমে যাবে। অর্থাৎ নারীরা যদি সমাজে তাদের মতামত, তাদের স্বাধীনভাবে তারা মতামত প্রকাশ করতে পারে, তাদের মতটা দিতে পারে, এবং তারা যদি স্বশিক্ষায় শিক্ষিত করা হতে পারে যায়, তাহলে কি জন্মহারটা কমানো সম্ভব, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে তারা উৎসাহী বোধ করতে পারে। এরপরে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সামাজিক কুসংস্কার ও বিভিন্ন সামাজিক কুপ্রথা বিলুপ্ত সাধন করতে হবে। যদি সেগুলো সামাজিক যে কুসংস্কার এবং সামাজিক যে কুপ্রথাগুলো আছে সেগুলো যদি দূর করা যায়, তাহলে জন্ম নিয়ন্ত্রণটা বা সহজে মানুষ গ্রহণ করতে পারে, এবং এই জন্ম নিয়ন্ত্রণ যখনই মানুষ গ্রহণ করবে তখনই জন্মহারটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এরপর আছে দেখো 5 নম্বরে নারী শিক্ষার প্রসার। নারী শিক্ষা প্রসার। নারী শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রসারের মাধ্যমে নারী ক্ষমতায়ন আরও নিশ্চিত করতে হবে। অর্থাৎ নারীদের স্বশিক্ষায় শিক্ষিত করে তাদের শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলে তাদের ক্ষমতা দিয়ে তাদের বাক স্বাধীনতা দিতে পারলে জন্মহারটা কমে যাবে বা জন্মহারটা নিয়ন্ত্রণ করা তখনই সম্ভব হবে, যখন নারীদেরকে আমরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারব। এবার দেখো বাল্য বিবাহ নিষিদ্ধ। জন্মহার নিয়ন্ত্রণ করতে হলে আমাদের প্রথমেই বাল্য বিবাহকে নিষিদ্ধ করতে হবে। বাল্য বিবাহ নিষিদ্ধ করতে পারলে জন্মহার অর্থাৎ বাংলাদেশের উচ্চ জন্মহার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। নারী কর্মসংস্থান। নারী কর্মসংস্থান অর্থাৎ নারীদের স্বাবলম্বী করার জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। তো তাদের যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করি তাদের জন্য, তাহলে নারীরা শুধু সন্তান জন্মদানে উৎসাহী হবে না, বরঞ্চ তারা কর্মসংস্থান পেলে, নতুন নতুন কর্মসংস্থান পেলে তারা জন্মহার নিয়ন্ত্রণ করতে পারবে, তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে। এতে কী হবে, নারীর একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে তেমনি জন্মহার কমে যাবে। এরপর আছে দেখো পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা, পরিবার পরিকল্পনার মাধ্যমে জনগণকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ পরিবার পরিকল্পনার যে পদ্ধতিগুলো আছে সেগুলো প্রয়োগ করে, সেগুলো ব্যবহার করে জন্মহারটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপরে দেখো অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন জন্মহার হ্রাসের একটি অন্যতম কার্যকর উপায়। অর্থাৎ মানুষ যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে তারা নিজেদের ভালো মন্দ সব কিছুই বুঝতে পারবে। এতে কী হবে, জন্মহার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করলাম আমি বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ ও উচ্চ জন্মহার নিয়ন্ত্রণের উপায়। আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস কার্যক্রম শেষ করছি। ধন্যবাদ সকলকে।